ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন এখন রূপ নিয়েছে সহিংসতায়। দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ যে আন্দোলন কোটা সংস্কারের জন্য হয়েছিল সেই আন্দোলন থেকে ধীরে ধীরে আসলে আমরা এক ধরনের অন্যরকম পথে যাচ্ছি কিনা, কিংবা আন্দোলনে আসলে রাজনীতিকীকরণ হয়ে গেল কিনা, যে কারণে স্থবির হয়ে গেল পুরো দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তার মানে আসলে আমরা কোন দিকে যাচ্ছি সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। দেশ সন্ধ্যার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, এই বিষয় নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে দুজন অতিথি আছেন। আমাদের সাথে আছেন আনোয়ারুল ইসলাম আনোয়ার, সদস্য শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটি আওয়ামী লীগ, এবং আছেন জায়েদ আল মাহমুদ, রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আনোয়ারুল ইসলাম আনোয়ার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেটি বলছিলাম, আসলে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে ছাত্ররা এক ধরনের আন্দোলন করছেন, এবং শুরুর দিকে আসলে এই আন্দোলন কিন্তু যথেষ্ট শান্তিপূর্ণই ছিল, এবং সবাই এক ধরনের সহমর্মিতার জায়গাতেও ছিলেন ছাত্রদের সাথে, এমনকি সেটি দল মত নির্বিশেষে সকলেই। আওয়ামী লীগকেও আমরা দেখেছি ছাত্রদের সাথে যথেষ্ট সহনশীল ভূমিকায় থাকতে। এরপরে আসলে এমন কি হয়ে গেল, কেন আসলে এই আন্দোলন সহিংসতায় রূপ নিল এবং সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এক ধরনের রণক্ষেত্রে পরিণত হলো? অবশেষে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার মতন সময় আমাদের চলে আসতে হয়েছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভির সকল দর্শক যারা দেখছেন এবং আমার বিজ্ঞ সহ আলোচক। জি, আপনি ঠিকই বলেছেন। বিশেষ করে এই যে কোটা বিরোধী যে আন্দোলনটা, বা প্রথম দিকে ছাত্ররা তাদের এই কোটার যে আন্দোলনটা, সেটা কিন্তু খুব শান্তিপূর্ণভাবেই কিন্তু এগোচ্ছিল। যদিও তারা রাজপথকে একদম বন্ধ করে দিয়ে সাধারণ মানুষের অনেক ভোগান্তি হয়েছে, তারপরও কিন্তু এই কমলমতি ছাত্রদের এই আন্দোলনে কিন্তু কখনো বল প্রয়োগ করা হয়নি, বা তাদের সাথে আমাদের পুলিশ বাহিনী বা আমাদের সরকার দলীয় কোনো সংগঠনের সাথে কোনো ধরনের কোনো কিন্তু ঝামেলাটা হয় নাই। কিন্তু এই যে গতকালকে বা তার যে দুঃখজনক ঘটনাগুলো ঘটলো এবং যে 6 জনের প্রাণহানি হলো, এটা সত্যিকারের কিন্তু মানে দুঃখজনক, এবং এটা আমরা কিন্তু কেউই এই ব্যাপারটা কিন্তু চাইনি। তারপরও এই দুঃখজনক ঘটনাটা কিন্তু ঘটেছে। কিন্তু আমার যেটা প্রশ্ন হলো যে এই যে শেষের দিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে তারা বিকৃত করে এবং ভুল ব্যাখ্যা করে সাধারণ ছাত্রদেরকে উস্কে দেওয়া হয়েছে, এবং যে বিষয়টি যখন আপনি কথা বলছেন এই মুহূর্তে কোটা পদ্ধতি কিন্তু এখন বন্ধ আছে, স্থগিত আছে, জি, সেইখানে এতটা ফেরসাস হয়ে যাওয়া তো এর তো কোনো মানে হয় না। তাহলে তার কারণটা কোথায়? আমরা যেটা দেখছি যে বিশেষ করে জামাত এবং বিএনপি, তাদের যে ছাত্র সংগঠন শিবির এবং ছাত্র দল, এই নেতৃত্বে কিন্তু পুরা চলে আসার পরেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকে। দেখেন, আমরাও কিন্তু একজন রাজনৈতিক কর্মী, আমরা কিন্তু অন্যের ভাষা, রাজনীতির ভাষা কিন্তু আমরাও বুঝি। তাদের স্লোগান এবং শেষ দিকে সাধারণ কমলমতি ছাত্ররা কিন্তু সত্যি সত্যি তারা কোটা নিয়ে কিন্তু আন্দোলন করছিল, যে কারণে এই কোটাটাকে মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি প্রত্যেককে কিন্তু গুরুত্ব দিয়েছে। এবং আপনারা দেখবেন যে 21 সালে যে মুক্তিযোদ্ধার সন্তানরা আদালতে রিট করার পরিপ্রেক্ষিতে সেই 18 সালের পরিপত্রকে নিষিদ্ধ, অবৈধ ঘোষণা করেছিল। পরবর্তীতে আবার কিন্তু আপিল বিভাগ, হাইকোর্ট কিন্তু সেই আদেশকে, হাইকোর্টের আদেশকে আবার স্টে করেছে। তার মানে আগের পরিপত্র কিন্তু বহাল আছে। এবং বারবার আমাদের পার্টি সেক্রেটারি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকারের সব মহল থেকে একটা কথা বারবার বলা হয়েছে, প্রধান বিচারপতিও বলেছে, তোমাদের কিছু যদি বলার থাকে তোমাদের জন্য আমাদের কোর্টের কিন্তু দরজা সবসময় খোলা। 7ই আগস্টে যে চূড়ান্ত যে শুনানিটা হবে, সেইখানে তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা উকিলের মাধ্যমে সেখানে বলো। এর চেয়ে পজিটিভ মানে আর কি হতে পারে? আলোচনার একটা জায়গা ছিল। প্রধান বিচারপতি যেখানে কমলমতি ছেলেদেরকে ভালোবেসেই, তাদের দাবির প্রতি শ্রদ্ধা রেখে ভালোবেসে তাদেরকে এই আহ্বান, আমার মনে হয় পৃথিবীতে কোথাও এরকম প্রধান বিচারপতি আহ্বান করে নাই, যেটা করা হয়েছে। তো এইরকম একটা অবস্থায়, এবং আমাদের প্রধানমন্ত্রী কিন্তু ক্লিয়ার করেছে যে বিষয়টি যেহেতু বিচারাধীন আছে 7 তারিখ পর্যন্ত ধৈর্য ধরো, অপেক্ষা করো। এই যে আসলে আদালতের উপর আস্থা রাখার একটা জায়গা সৃষ্টি হয়েছিল, সেখানে আসলে আমার প্রশ্ন, জায়েদ আল মাহমুদ, আদালতের উপরে আসলে আন্দোলনকারী শিক্ষার্থীরা কেন আস্থা রাখবেন না? তার মানে হলো এখানে জামাত এবং বিএনপি তারা ঢুকে
এই পরিবেশটাকে নষ্ট করেছে। জি, জায়েদ আল মাহমুদ, আদালতের উপর যখন আসলে আস্থা রাখবার কথা ছিল সেই সময়টাতে আন্দোলনকারী শিক্ষার্থীরা কেন আসলে আদালতের উপর আস্থা রাখতে পারলেন না? ধন্যবাদ। দেশ টিভির দেশে বিদেশে অগণিত দর্শক শ্রোতা, আজ কলাকুশলী, বিজ্ঞ সমালোচক, উপস্থাপিকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটি শোকের দিন, মুসলিমদের জন্য জাতীয় একটি আন্তর্জাতিক শোক, আমাদের জন্য কারবালা দিবস, মহরম মাসের 10 তারিখ। এমনিতেই আমরা একটু আবেগপ্রবণ থাকি এই দিনটিতে, মুসলিম জাতি। তার মধ্যে একটি বড় আবেগ যোগ হয়েছে গতকালকে। গত 1 সপ্তাহ 10 দিন আমাদের ছেলেমেয়েরা, শিক্ষার্থীরা যে আন্দোলন করছে কোটা নিয়ে, কোটা বৈষম্য নিয়ে, গতকালকে 6টি লাশ আমরা পড়ে গেল দেখলাম। মেধাবী 6টি লাশ পড়ে গেল, তার মধ্যে একজন শ্রমিক, পথচারী শ্রমিক, ওই পথ দিয়ে যাচ্ছিলেন, তিনিও মারা গেছেন, তার বাচ্চারাও এতিম হয়েছে। আমি মর্মাহত, বিবেকের কাছে অত্যন্ত অপরাধী মনে হয় নিজেকে, যে আমরা আসলে কি করছি, রাজনীতিটা কিভাবে আমরা পরিচালনা করছি, দেশটা কিভাবে চলছে। তো এমনি একটি পরিস্থিতিতে আদালতের একটি বিষয়ে ছাত্ররা সন্দেহের চোখে দেখেছে। কোটা বৈষম্য নিয়ে যখন ছাত্ররা আন্দোলন শুরু করলো, তার সূত্রটা হলো আদালত থেকে। আদালতে যখন সরকার রাগ বিরাগ অনুরাগের বশবর্তী হয়ে বাতিল করে দিল 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী কোটা আন্দোলন, তৎকালীন কোটা আন্দোলনের বিরুদ্ধে, যদিও তিনি শপথ ভঙ্গ করেছেন, এই রাগ অনুরাগ বিরাগের বশবর্তী হইয়া কোনো শপথ কোনো কাজ উনি করতে পারেন না। উনি শপথ করেছেন, শপথটাই ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গ করার কারণে এর পরবর্তী সময় ওনার প্রধানমন্ত্রিত্বই বৈধতা ছিল না। যেই সময়টুকু উনি প্রধানমন্ত্রী হিসেবে দেশ চালিয়েছেন পরবর্তীতে ওই সরকারের, যেহেতু রাগ ক্ষোভ অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে উনি একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, বড় ধরনের সিদ্ধান্ত, সুতরাং আমি এটাকে যদি এরকম দেখি, অদূর ভবিষ্যতে দেশের কোনো সচেতন নাগরিক যদি মনে করে ওই শপথ ভঙ্গের জন্য আদালতে দ্বারস্থ হতে পারবে, এবং হওয়াটা অস্বাভাবিক কিছু না। আজকে আসতে চাই আবার সেই জায়গায়। পরবর্তীতে মাঝখানে আমরা দেখলাম 7-8 জন ছাত্র হঠাৎ করে আবার মুক্তিযোদ্ধার সন্তান দাবিদার 7-8 জন ছাত্র, তারা গিয়ে একটা মামলা করে দিল কোটা স্থগিত করার জন্য, বা যেটা সরকার বাতিল করেছিল, নির্বাহী আদেশটাকে স্থগিত করার জন্য। সেইটার উপর যখন শুনানি হয়ে মাঝখানে একটা অর্ডার হলো, তার পরবর্তীতে ছাত্ররা ফুঁসে উঠল। আসলে নির্বাহী আদেশে যেটা বাতিল হয়েছে সেটা আদালতে কেন গেল? আমরা ইতিমধ্যে খেয়াল করছি সরকার অনেক জিনিস, এই যে মালয়েশিয়ার কিছুদিন আগে 30,000-32,000 শ্রমিক যেতে পারেনি, এইটাকেও আদালতে নিয়ে গেছে। কালকে আমি নিউজে স্ক্রলে দেখলাম যে 3 মাসের মধ্যে জানাইতে বসে। অনেক পরিবার সুদে ধারে কর্জে টাকা নিছে, হ্যাঁ, এই টাকা হাজার হাজার কোটি টাকা, 32,000 কোটি টাকা মালয়েশিয়ার ইস্যুতে পাচার হয়ে গেছে, শ্রমিকগুলো পথে বসে গেছে, আপনার সেটাকেও আদালতে নিচ্ছে। এর আগে আমরা দেখলাম কি তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা আদালতে নিচ্ছে। সরকার যে কোনো ইস্যুই আদালতে নিয়ে যায়। আমরা বর্ডারে একটা দেখলাম যে 10 কিলোমিটার পথের মধ্যে, জায়গার মধ্যে বাংলাদেশের কোনো নাগরিক বসবাসী করতে পারবে না ভারতের নিরাপত্তার জন্য, আরেক দেশের নিরাপত্তার জন্য। আমি কোন স্বাধীন দেশে আছি, কেমন দেশে বসবাস করি যে আমার দেশের নাগরিকরা বর্ডারে তার বাড়ি হলে, বর্ডারের কাছে বাড়ি হলে সেখান থেকে বাড়িঘর সরাই নিতে হবে? সব কিছুর উপরে আমরা আদালত নির্ভরশীল হয়েছি। আমি আদালতের দোষ এটা বলছি না, আদালতের কাছে আমরা এমনভাবে জিনিসগুলো উপস্থাপন করি, আদালত তার একটা প্রক্রিয়ার মধ্যে গিয়ে যে কোনো একটা মন্তব্য করতে হয়, বিচারিক মন্তব্য দিতে হয় তাদেরকে। তেমনিভাবে এই মুক্তিযোদ্ধার কোটাটায় সরকার যখন আবার এগিয়ে এই সরকারের ইয়েটা যখন স্থগিত করলো, নির্বাহী আদেশটা ছাত্রদের আবেদনের প্রেক্ষিতে, তারপরে সরকার আবার সেটাকে আপিল করতে গেল। সরকারের আপিলটা শুনলো না, বললো তোমরা লিভ টু নট টুডে। তারপরে এগেইন আবার ডেট দিল নট টুডে। তারা আদালতের উপর আস্থা কেন রাখতে পারছেন না? তাদেরকে আসলে তারা তো আদালতে যাওয়া, আদালতের স্থগিত করা, টোটাল কর্মকাণ্ডটাই তারা সন্দেহের চোখে দেখছে। দেশের মানুষও সন্দেহের চোখে দেখছে, ছাত্ররাও সন্দেহের চোখে দেখছে। আমার কাছেও সন্দিহান মনে হয়। আমি একটা যে রেফারেন্স এখানে নিয়ে আসতে চাই, আপনাদের মনে থাকার কথা, 1 মিনিট, কাদের মোল্লার একটা ফাঁসির ঘটনাকে কেন্দ্র করে একটা গণজাগরণ মঞ্চ সৃষ্টি হয়েছিল শাহবাগে। সেখানে কিন্তু একটা আপিলের ব্যবস্থা ছিল না। পরবর্তীতে শাহবাগের গণজাগরণ মঞ্চে আমরা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পেট্রোনাইজ করেছি, ছাত্রলীগ সহ সকল ছাত্র সংগঠন সেখানে। তখন কিন্তু মানুষের কষ্ট হয়েছে, তখনও কষ্ট হয়েছে, আমরা মেনে নিয়েছি, দেশবাসী মেনে নিয়েছে। পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সব ধরনের শিক্ষা পরিবেশ অনিশ্চিত হয়ে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতির আসলে দায় কাদের? মূল দায় কি আদৌ সরকার নেবে নাকি না? না, ঘটনা বিশ্লেষণ করে না আপনাকে বলতে হবে যে দায়িত্ব কার। সরকার যখন ক্ষমতায় থাকে তখন তো সব কিছুই সরকারের ঘাড়ে পড়বে, সেটা তো খুবই স্বাভাবিক, ন্যাচারালি। কিন্তু উনি যেটা বলছেন বা যে কথাগুলো বলছেন, আমি তো মনে করি যে আমাদের যারা
টক শো আছেন বা যারা বুদ্ধিজীবী বা যারা রাজনৈতিক বিশ্লেষক বা বিভিন্ন মানুষের, তাদেরও সঠিক সময়ে সঠিক জিনিসটা কিন্তু জনগণের কাছে তুলে ধরা উচিত। তাহলে এই ধরনের অভূতপূর্ব বা এই ধরনের যে উদ্বুদ্ধ পরিস্থিতি কিন্তু হওয়ার মানে সম্ভাবনাটা কম থাকে। আমার এই যে লাস্টে যে জিনিসটা হয়েছে সেটা হলো যে এখানে অবশ্যই ছাত্রদল এবং ছাত্র শিবির বা স্বাধীনতা যারা বিরোধী তারা কিন্তু এই কমলমতি ছেলেদেরকে কিন্তু ব্যবহার করেছে শেষে, এটা পরিষ্কার মতো একদম, এটা আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি সেখানে। কিন্তু বিষয়টা হয়েছে যে এখানেও সরকারকে কিন্তু খেয়াল রাখা উচিত ছিল, এবং যে কোনো বিষয়ে যে কোনো ব্যাপারে তারা হয়তো এটাই চাচ্ছিল যে এই ধরনের একটা অরাজকতা সৃষ্টি করে সেখানে আমাদের রাজনৈতিক ফায়দা লুটবো, সেটা তারা চেয়েছিল, যে কারণে আজকে এই উদ্বুদ্ধ পরিস্থিতি হয়েছে। নাহলে ব্যাপারটা কিন্তু কিছুই না। যতটুকু কোটার ব্যাপারে ততটুকু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধান বিচারপতি তাদের যে অ্যাটিটিউড, তারা যে কথাবার্তাগুলো বলেছে তাতে এত সিরিয়াস হওয়ার কিন্তু কিছু নাই। এই যে 6টা জীবন গেল, এই 6টা জীবনকে ফিরে দিতে পারবে? তাদের বাবা মা, তাদের বোনদের যে কষ্ট আমরা দেখছি, কেউ ফিরে দিতে পারবে না। এই জিনিসটা তো হওয়ার কোনো কথাও ছিল না, কিন্তু কারা করছে সেটাও কিন্তু সরকারের একেবারে বের করে তাদেরকে যথাযথ কিন্তু শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়। এবং এই যে কোটা বিরোধী 7ই আগস্টে যেটা হবে, উনি যে ব্যাপারটা যেটা বলছেন সেটা তো একটু ধৈর্য ধরার সন্দেহ, এটা কি সেই ধৈর্য তো নিশ্চয়ই আসলে ছাত্রদের পক্ষ থেকে সন্দেহ ধরবার কেন কথা হবে? ছিল। সন্দেহ কেন হবে? একটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল 14-15 বছর ধরে ক্ষমতায় আছে, 70-72 বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য যারা রাজনীতি করে আসছে, তারা কি 2-1 দিনের পিছন দরজা দিয়ে আসা কোনো রাজনৈতিক দল যে জনগণের বা আমাদের এই কমলমুখী ছাত্রদের দাবি দেওয়াকে কোনো পাত্তাই দিবে না, যা খুশি তাই করবে, এইরকম সন্দেহ হওয়ার তো কোনো কারণ দেখছি না। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ঘন্টার পর ঘন্টা মারামারি হলো, সেখানে আসলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকেও অনেকটা সময় জুড়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে দেখেছি। সেটি নিয়েও যেমন একটি প্রশ্ন থেকে যায়। একই সাথে আসলে যারা আন্দোলন করছেন তারা সেই আন্দোলনকে হঠাৎ করে এত সহিংসতার রূপ কেন উঠে আসলো, সেটিও তো একটি প্রশ্ন। না, সেটাই বের করতে হবে। জি, সেই এই যে প্রশ্নটি করতে চাই 5-7 দিন যে সরকার এত ধৈর্যের পরিচয় দিল, শেষের দিন কেন এরকম হলো? জি, জায়দা। ওকে, ধন্যবাদ। আসলে প্রথম থেকেই আমরা খেয়াল করছি সব পক্ষই কিন্তু শান্তিপূর্ণভাবে কাজগুলো চালিয়ে যাচ্ছিল, এবং প্রশাসনের লোকরাও আমাদের পুলিশ থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্ট নীরব ভূমিকা পালন করেছে, তাদেরকে যতটুকু সম্ভব সহনশীল ছিল তারা। এইটা উস্কানিটা বিভিন্ন লেভেল থেকে হয়েছে। আমি যে বলছিলাম, সন্দেহের একটা দানা বেঁধে গেছে মানুষের মনে, যে আদালত থেকে হয়তো এমন একটা জিনিস করে আনা হবে যেটাকে পরে আর সংশোধন করা যাবে না। ছাত্ররা সেটা মনে করেছে। প্রধানমন্ত্রীর কাছে কি আশা করেছে তিনি রাষ্ট্রের অভিভাবক, তিনি সরকারের প্রধান, তিনি চাইলে যেহেতু একক ম্যান্ডেট আছে, তিনি চাইলে সংসদে একটা পরিবর্তন আনতে পারবেন, তারপরে সেটা আদালতে একটা ফয়সালার পথে যাবে। গণজাগরণ মঞ্চের ওই আন্দোলনকে কেন্দ্র করে যেমন একটা আপিলের বিধান সংযোজন করছে, সেটাতে সংসদে সাহায্য পেয়েছে, তেমনিভাবে ছাত্ররা আশা করছিল প্রধানমন্ত্রী হয়তো সংসদ ডেকে একটা কিছু করবেন, ওরকম একটা ব্যবস্থা করবেন, তাইলে পরে আদালতে একটা সুফল তারা পাবে। আদালত তারা এই কারণে যেতে চায় না, আমার কাছে এটা মনে হয়েছে। আর দ্বিতীয় কথা হলো জনদুর্ভোগের কথা আমরা বলি, আজকে জনবান্ধব হয়ে গেছে আমরা অনেক বেশি, কিন্তু তখনও কিন্তু গণজাগরণ মঞ্চ যখন এসে 1-1.5 মাস টানা শাহবাগের চত্বর থেকে শুরু করে ঢাকা শহর অচল করে আন্দোলনটা হয়েছে, এবং বাংলাদেশের সকল ফোর্স তাদেরকে সাহায্য করেছে, আমরাও সেখানে নীতিগতভাবে সমর্থন জানিয়েছি, সেখানে উপস্থিত হয়েছি, পানি বা এটা সেটা নিয়ে ছাত্রদের খেয়েছি, আমরা দেশের মানুষ সমর্থন জুগিয়েছে। আজকেও দেশের মানুষ কিন্তু ছাত্রদের, আমি মুক্তিযোদ্ধার সন্তান, দেখুন আমি একজন মুক্তিযোদ্ধা পরিবার সন্তান, কিন্তু আমার কাছেও এখন মনে হয় এত বেশি কোটা মুক্তিযোদ্ধাদের জন্য আর দরকার নেই, কারণ মুক্তিযোদ্ধাদের সন্তানরা চাকরির উপযুক্ত নাই, এখন আর খুব কম সংখ্যক থাকতে পারে, হ্যাঁ খুব কম সংখ্যক। সেই কারণে এইটাকে একটা সহনশীল জায়গায় এনে, একটা সম্মানজনক জায়গায় এনে মুক্তিযুদ্ধের স্মৃতিটাকেও ধরে রাখতে হবে, চেতনাটাকেও ধরে রাখতে হবে। পাশাপাশি অন্য কোটাগুলোকে, জেলা কোটা না রাখলেও চলে, নারী কোটাও কমায় আনা যায়, অন্যান্য কোটা কমিয়ে এনে এটা 15-20% মধ্যে নিয়ে আসা যায়। সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী একটা পদক্ষেপ নিতে পারত, কি করতে পারতো, আমি এখানেও বলেছি, আরও কয়েকটা টেলিভিশনের শোতে বলেছি যে প্রধানমন্ত্রী ইচ্ছা করলে একটা বিশিষ্ট নাগরিকদের দিয়ে কোটা সংস্কার কমিশন টাইপের একটা কিছু করে একটা গণশুনানির আয়োজন করতে পারতো, সমস্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কথা শুনতো, শিক্ষকদের কথা শুনতো, সাংবাদিকদের কথা শুনতো, বর্তমান পরিস্থিতিতে কতখানি আছে এই প্রশ্নের উত্তর নিব একটি বিরতি সময়। তাহলে ছাত্ররা বুঝতো যে প্রধানমন্ত্রী সেরকম সাথে থাকুন।
বিরতির পর আবারও ফিরে এলাম আজকের দেশ সন্ধ্যায়। আনোয়ার ইসলাম আনোয়ার, এই যে আসলে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব বন্ধ ঘোষণা করা হলো। আমরা রণক্ষেত্র হতে দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। নিষ্ক্রিয় ভূমিকা বলার চেষ্টা করছে বিরোধী রাজনৈতিক দলগুলো, আবার আওয়ামী লীগ সরকার বলছে যে আসলে বিরোধী দলগুলো এই আন্দোলনের মাঝে ঢুকে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনীতিকীকরণ করার চেষ্টা করছে। তাহলে আসলে এই এখন যে পরিস্থিতি, সেটি আসলে মোকাবেলা করা হবে কি করে, রাজনৈতিকভাবেই? না, কথাটা তো অবশ্যই সত্য যে এখানে মানে সুযোগ সন্ধানীরা যারা আন্দোলন সংগ্রাম করে কোনো কিছু করতে পারছে না, তারাই তো আজকে এই কমলমতি ছেলেদের যে যৌক্তিক আন্দোলন, আমিও বলি তাদের সেই আন্দোলনে এরা ঢুকে গিয়ে সরকারের এটাকে প্রধানমন্ত্রী বিপথে মন্ত্রীরা তো নিয়ে বলে যাচ্ছে। যৌক্তিক না। আমি কোন কারণে বলছি সেটা আমি আমার ব্যাখ্যা দিচ্ছি। প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হলো যে এই যে মুক্তিযোদ্ধাদের এবং যারা রাজাকার, এই প্রসঙ্গটাকে তারা কিভাবে ভুল ব্যাখ্যা দিয়ে এই কমলমতি ছাত্রদেরকে রাজাকার বলা হয়েছে এরকম প্রচার চালাচ্ছে। যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের চাকরি দেওয়া হবে না তো কি রাজাকারদের ছেলেদের নাতিপুতিদের চাকরি দেওয়া হবে? এটা জনগণ কি বলে? আমি তাদের কাছে প্রশ্ন রাখলাম। এই কথার ভিতরে আপনি কোথায় পেলেন যে কমলমতি যারা এই যে ছাত্ররা যারা রাজনীতি করছে তাদেরকে রাজাকার বলা হচ্ছে? কিন্তু আপনারা কি দেখছেন না যে একমাত্র এই যে উত্তাল হয়েছে যে ছাত্ররা, তারা এই একটা জিনিসই প্রচার করছে যে আমাদেরকে রাজাকার বলা হয়েছে। তো এটা একটা ভুল ধারণা না, বা ভুল ব্যাখ্যা করা হয়নি? এইটার কারণেই তো আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে। কিন্তু বারবার যারা আপনারা আছেন বা যারা আছে তাদেরও তো এটা ব্যাখ্যা দেওয়া উচিত, কিন্তু অনেকেই এই ব্যাপারটা নিয়ে উস্কাচ্ছে এবং রাজনৈতিক একটা ফায়দা যেটা আপনি বললেন সেটাকে করার জন্য কিন্তু আজকে এদেরকে বিভ্রান্ত করা হয়েছে এবং এই যে সংঘাতের দিকে যে জিনিসটাকে নিয়ে গেছে। এখন অবশ্যই বিভ্রান্ত করা হয়, না, অবশ্যই আমাদের এটা একটা অস্তিত্বের ব্যাপার। মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের অস্তিত্বের ব্যাপার, এবং তারা যারা সত্যিকারের শিক্ষার্থী তারা কিন্তু মুক্তিযুদ্ধকে নিয়ে কখনো কটাক্ষ করে নাই। যারা সমন্বয়কারী আমি তাদের সাথেও কথা বলেছি, তারা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কিন্তু করে নাই। কিন্তু যারা আজকে স্লোগান দিচ্ছে রাজপথে, বঙ্গবন্ধুকে নিয়েও যারা জাতির পিতাকে নিয়েও কিন্তু উল্টাপাল্টা স্লোগান দিচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তারা কটাক্ষ করছে, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে হেয় প্রতিপন্ন কথাবার্তা বলছে, এরা কারা? এরা তো আমাদের চিন্তা। সুযোগ নিশ্চয়ই থাকবে না। আমার অস্তিত্বে যখন আঘাত করবে, আমার অস্তিত্ব নিয়ে যখন তারা ষড়যন্ত্র করবে, টানাটানি করবে, আমি কি বসে থাকবো? আমি তো বসে থাকবো আন্দোলনকে আসলে কিন্তু আমি এটুকু বলতে পারি, এই কমলমতি ছেলেদের যে দাবি করছে, সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে তোমরা 7 তারিখ পর্যন্ত ধৈর্য ধরো। এই জায়গাটিতে আমি প্রশ্ন করতে চাইছিলাম, জায়েদ আল মাহমুদ, আদালতের রায়ের পরে আসলে আন্দোলন যৌক্তিক কিনা সেটি নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছিল, যেহেতু আদালত তাদেরকে ধৈর্য ধরতে বলেছে এবং একটি স্থিতাদেশ জারি করা হয়েছে। সেই পর্যন্ত যখন আসলে আমরা দেখতে পেয়েছি যে আন্দোলনকারীরা ধৈর্য ধরলে না, সেই সময় বারবার আওয়ামী লীগ কিংবা মাননীয় প্রধানমন্ত্রী খোদ তিনিও বলেছেন যে ধৈর্য ধরে আসলে ক্লাসে ফিরে যেতে কিংবা আসলে তাদের নিজেদের শিক্ষাঙ্গনকে এভাবে রণক্ষেত্র না বানাতে। এরপরেও যখন আসলে আমরা এই ধরনের পরিস্থিতি দেখলাম, সেটি কি আসলে কি বলতে চান আপনি? ধন্যবাদ। আদালতের বিষয়ে আমাদের লিভ টু আপিল করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এখানে লিভ টু আপিলে পরিষ্কার বলা আছে, আজকের পত্রপত্রিকায় আছে, আমাদের অ্যাটর্নি জেনারেল বলেছে যে এইটা আদালতের বিষয় না, কোটার বিষয়টা সরকারের নির্বাহী বলা আছে, বাতিলের বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। কে বলেছে? অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল, সরকারের পক্ষে যিনি সর্বোচ্চ আইন কর্মকর্তা, কোর্টকে যিনি প্রতিনিধিত্ব করেন সরকারের পক্ষে। এই সিদ্ধান্তের বিষয়ে উনি লিভ টু আপিল চেয়েছেন, আদালতে আপিলের পারমিশন চেয়েছেন। তাহলে এই একটা কথায় কি প্রমাণ হয় যে এটা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। ছাত্ররা কিন্তু তাই বলছে, যেটা সরকারের নির্বাহী নির্দেশে হইতে হবে, সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। আমিও বলছি বিশিষ্ট নাগরিকদেরকে নিয়ে একটা কমিশন করে তারপরে তাদেরকে শান্ত রাখেন, তাদেরকে ফিরিয়ে নিন। এখানে একটা ভুল আছে। না না না, বিচার বিভাগের সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে যদি নির্বাহী বিভাগ কোনো মন্তব্য করে, সেটা কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়। আমি আসছি সেই জায়গায়। আদালতের রায়ে একটা কথা বলা হয়েছে, একটা কথা বলা হয়েছে যে সরকার ইচ্ছা করলে কোটার যে ইটা পার্সেন্টেজটা, আমি অ্যাটর্নি জেনারেলের বক্তব্যটা সেটা আদালত বলেছে। আমি বলি, কিন্তু চূড়ান্ত তো 7 তারিখে আপনাকে যেতেই হবে। নিঃসন্দেহে অ্যাটর্নি জেনারেলের কথাটা অত্যন্ত দায়িত্বপূর্ণ জায়গা থেকে তিনি বলেছেন
যে লিভ টু আপিলের আবেদন দাখিলের পর অ্যাটর্নি জেনারেল এম এ আমিনুদ্দিন বলেছেন, কোটা বাতিলের বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত। আমার সামনে পত্রিকা রয়েছে, আজকে সকল পত্রিকায় এই কথাটা আছে। এই সিদ্ধান্তের বিষয়ে আদালতের বিচারের কিছু নেই, অ্যাটর্নি জেনারেল বলেছেন। তো সুতরাং আপনি আবার অ্যাটর্নি জেনারেল এই কথা বলার পর দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা সরকারের পক্ষে এই কথা বলছে, আপনি এবার বলছেন আদালতে মীমাংসা হবে। না, না, আপনি এটা কি পরে আসেন, পরিপ্রেক্ষিতে wait, বলছেন? wait, আমার সময়টা নষ্ট করেন, আপনি বলেন। তারপরে আপনি আসেন না, আপনি একটা দৃশ্যমান কিছু দেখান ছাত্রদেরকে। আদালত যখন এরকম একটা নির্দেশনা কিন্তু দিল, সেই জন্য তো অপেক্ষা করতে হবে। না যে তারা সময় অপেক্ষা, যে স্থিতাদেশ জারি করা তারা হয়েছে, সেই নীতিগতভাবে পর্যন্ত তো আন্দোলনটা আসলে অপেক্ষা করতে করে হবে। যাচ্ছিল, কিভাবে পর্যায়ে করছিল, প্রতিবাদ আকারে বিভিন্ন জায়গায়, যাতে সরকার একটু চাপে থাকে এবং জিনিস তারা আদায় করে নিতে পারে। আদালতে যাতে একটু চাপে থাকে, বুঝে যে আমাদের ছেলেরা মানছে না, যাতে তাড়াতাড়ি করে 1 মাস তারা অপেক্ষা করবে না। কারণ তারা কিন্তু আবেগী, অত্যন্ত আবেগী, তারা দুরন্ত দুর্বার অকুতোভয় প্রতিবাদীও বটে। সুতরাং তারা শেষ পর্যন্ত প্রতিবাদেই কিন্তু হয়েছে। পৃথিবীর বাংলাদেশের সকল আন্দোলন, সকল কিছু অর্জন, সব কিছু ছাত্ররা করেছে, ছাত্র আন্দোলনের মাধ্যমে সমাধান হয়েছে। এবং সকল ছাত্ররা এরকম অকুতোভয় ছিল, দুর্বার ছিল, দুরন্ত ছিল এবং অপ্রতিরোধ ছিল। এখানে আইন কানুন, শাসন অনুশাসন, আদর স্নেহ কোনো কিছু কাজে আসে না। হলো আরো উস্কানিমূলক কথাবার্তা। না, এই সরকার, আমি তো বলছি যে সবচেয়ে বেশি সিম্প্যাথাইজ তাদের প্রতি, যেখানে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি তাদের কথায় পাত্তা দিয়েছে, প্রধানমন্ত্রী নিজে দিয়েছে, আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি বলছে যে যেহেতু আইনের মধ্যে আছে 7 তারিখ আসুক। এমনকি প্রধান বিচারপতি যখন তাদেরকে বলে তোমাদের কি বলার আছে তোমরা একটা উকিলের মাধ্যমে আমাকে বলো, আমি সেটা দেখব, তোমাদের জন্য আমার দরজা সবসময় খোলা। এই কথাগুলো কি টাইপের কথা? তাদের প্রতি কি আপনি পজিটিভ, এরপরে কি আর কিছু থাকতে পারে? আপনি যে বলছেন কিছু একটা দেখাতে হবে, সবাই বলছে 7 তারিখ পর্যন্ত ওয়েট করেন, আমাদের প্রধানমন্ত্রী নিজে বলছেন। কিন্তু শেষে এই যে উস্কানির কারণে আজকে এই দুঃখজনক ঘটনা, আজকে 6 জন মারা গেল। এটা তো আমরা কেউ চাই না। বর্তমান সরকার কি চাইবে যে দেশে কোনো অরাজকতা করুক বা এরকম কমলমতি ছেলেরা মারা যাক? কেউ চাই না, আমরাও চাই না। আমাদের ছেলেমেয়েরাও তো বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই বিভ্রান্তি তাহলে কারা ছড়াচ্ছে? তাদেরকে কেন আসলে আমরা খুঁজে বের করতে অবশ্যই পারছি না? এই ছেলেদেরকে কি রাজাকার বলা হয়েছে? আপনি কি বলেন? এই আপনার বক্তব্যে তো আমি একটাও দেখতে পাই না যে ছেলেদেরকে আপনার তো একবারও বুঝান না। আমি সেই পয়েন্টে যে না, মাননীয় প্রধানমন্ত্রী তোমাদেরকে রাজাকার বলে নাই, এই কথাটা আপনি কেন বলছেন না? আচ্ছা, আপনি কেন বলছেন? কথাটা কি ছিল? আমি আপনি তো একজন দায়িত্বশীল ব্যক্তি। সে জায়গায় আমি আসি নাই তো, সেই আলোচনা আসতে হবে। আমাদের দেশে সেই আলোচনা আসার সুযোগ দেন। দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন তারা এই বিভ্রান্তি থেকে বের হয়ে কথাটা আসছেন বলেন না। না, সেই আলোচনা আসতে দেন নাই তো। পলিটিক্যাল, রাজনৈতিক আমাকে সেই জায়গায় আসতে দেন। এটা তো ঠিক না। আমাকে সেই জায়গায় আসতে দেন। কথাটা ছিল এরকম যে প্রধানমন্ত্রী, তাকে একজন সাংবাদিক প্রভাস আমিন, এটিএন এর রিপোর্টার, উনি প্রশ্নটা করেছেন কি যে যদি এরকম মুক্তিযোদ্ধার সন্তান এবং রাজাকারের সন্তান নাতি দুজনেই যদি কাছাকাছি মার্ক পায়, সমান পায়, আপনি কাকে মূল্যায়ন করবেন চাকরিতে? কথাটা তো এরকমই। তো সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেছে আমি মুক্তিযোদ্ধার নাতিকে করব না করে রাজাকারকে করব। উনি হয়তো অনেকটা আবেগের ছলে কথাটা আমাকে শেষ করতে দেন। দায়িত্বের বশতই বলেছে উনি, প্রধানমন্ত্রী, উনি বড় জায়গা থেকে বলেছে, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখা থেকে বলেছে। কথাটা উনি অসত্য বলেনি, খারাপও বলেনি। কিন্তু এটাও আপনাকে, তারপর কি বলেছে, এখানে একটা স্লোগান এসে গেল, তুমি কে আমি কে রাজাকার। এই কথা থেকে আসছে, এইটুকুই আসছে। কিন্তু দেশে আড়াইটা ছাত্ররা পরে বলেছে কে বলেছে স্বৈরাচার বলেছে। আপনি আসেন, আপনি আসেন, ওই কথার মাঝে কি এটা প্রমাণ হয় যে ওকে রাজাকার বলেছে? এটার জন্য ছাত্রলীগকে নামাই দিতে পারেন না? না, এটার জন্য তার আগের কথা তাদের গার্জিয়ানদের কেন না? আপনি শিক্ষককে ঘরে বসে রাখলেন কেন? আপনি শিক্ষকদের একটা আন্দোলন চলমান, আপনি এই সময় শিক্ষককে কেন নামাইলেন না? আপনি শিক্ষককে নিয়ে মিটিং করলেন, শিক্ষকদেরকে কেন নামাই দিলেন? শিক্ষা প্রতিষ্ঠানে তাহলে শিক্ষকদেরকে বলবে মাঠে নামতে? শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের, আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠান পাঠাই, শিক্ষকরা হলো বাবা মা। শিক্ষা প্রতিষ্ঠানে হলে তারাই যত্ন করে, তারাই রাখে, তারাই অনুশাসন করে। এই সময় শিক্ষকদেরকে ঘরে রাখলেন কেন, দূরে রাখলেন কেন? তাদেরকে আপনি মীমাংসা করলেন না কেন? পরে তাদেরকে তাড়াতাড়ি নামাইলেন না কেন? অভিভাবক, তারা তো অভিভাবক, তারা ভুল করতে পারে, তাদেরকে বোঝানোর জন্য অভিভাবক। আমি আপনাকে বিনয়ের সাথে জানতে চাই, আপনি জাতির সামনে বলবেন মাননীয় প্রধানমন্ত্রীর ওই কথার পরিপ্রেক্ষিতে কি এটা বোঝানো হয়েছে যে কমলমতি ছাত্রদেরকে রাজাকার বলা হয়েছে? আপনি এটা ব্যাখ্যা দেন, বলেন। মাপ চাবো তাদের কাছে, দুই হাত করে মাপ চাবো। রাষ্ট্রের প্রধান এটা কি বলা হয়েছে তাদেরকে? রাষ্ট্রের প্রধান তাদেরকে উস্কে দেওয়া হয়েছে
যে তোমরা রাজাকার বলা হয়েছে। ওনাকে এটা বলাটা যেমন নো, আমার অশোভনীয় নেত্রী মনে কি হচ্ছে। বলেছে আপনি সেটাকে ভালো করে দেখেন। জাতিকে ভুল মেসেজ দিয়ে এই যে 6টা প্রাণ গেল, এর জন্য আপনারা দায়ী। আচ্ছা, আপনারা দায়ী এর জন্য। আপনি এই এবারে যে আমি বলি, মানুষকে আপনি উস্কাইয়া বড় দিয়া চেয়ারে আছেন, আজকে যে 6টা ছেলের জীবন গেল, আনোয়ার ভাই, আপনি এর বড় জন্য চেয়ারে- দায়ী আপনারা। আপনি বড় আপনারা চেয়ারে- মানুষকে জায়দা ভুল এর জন্য মেসেজ দেন। দায় কে? এটা দেশবাসী ভুল বুঝবে, মেসেজ রাষ্ট্র দেন। বুঝবে, আপনারা পরে শুনেন, বুঝবেন। একটা দায় সরকারকে নিতে হবে। রাষ্ট্রের সিদ্ধান্তে যদি ছাত্রদের ছাত্রলীগকে উপকার কেন আছে, নামাইলেন হেলমেট এই পরে? কাজ শেখ হাসিনা করবে না, ছাত্রলীগকে এটা কেন বিশ্বাস মহড়া করেন দিতে না। নামাইলেন? এই পুলিশ ছিল প্রশ্নের তো। উত্তর চাই, যে কাজ করতে গেলে যখন এই কথাটা আসলো, নিল? আমাদের নেত্রী সেই কাজই করবে। যখন এই একটু কথাটা আসলো, জায়দা উনি বঙ্গবন্ধু কন্যা, না যখন কথাটা আসলো, কিন্তু আপনারা উস্কানি দিয়ে না, brother, আজকে যে brother, এই পরিস্থিতি যখন সৃষ্টি কথাটা করে আসলো, 6টা ছেলের জীবন যখন নষ্ট করলেন, কথাটা হত্যা আসলো, করলেন, আপনি তাদেরকে নিমন্ত্রণ করতে পারতেন, ছাত্রদেরকে চায়ের টেবিলে পরের দিন গণভবনে দাওয়াত সেটা করতেন। প্রসিডিউর পরের কথা। তাইলে কিন্তু আপনি- আপনাকে আমি বলাতে তাইলে পারছি আপনি না। মায়ের ভূমিকায় No, চলে no, যেতেন। আপনাকে আমি আপনি এ তা না করে পর্যন্ত কি করলেন? বলাতে রাতের পারছি আধারে না। ছাত্রলীগকে নামিয়ে দিলেন। No, 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 আপনাকে আমি এ ছাত্রলীগ পর্যন্ত- তাণ্ডব করে ফেলল। No, no, যে কথার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশের এই অবস্থা হয়েছে, আমি সেই জায়গায় আপনার মতামত আমি দেওয়াতে পারছি না। আপনি এটাকে অ্যাভয়েড করে যাচ্ছেন বারবার, যে আমার নেত্রী যে কথাটা বলেছেন সেটাতে এই কমলমতি ছাত্রদেরকে রাজাকার বলা হয় কিনা, তার কারণ এটার উপর ভিত্তি করে আজকে না, এই অবস্থাটা উনি- সৃষ্টি জায়দা হয়েছে। মাহমুদ উনি যে ছাত্রদেরকে প্রশ্নটি আমরা করেছেন, জীবনে প্রশ্নটি করতে উনি চাই। একটা আনোয়ার উদাহরণকে ইসলাম আনোয়ার। একটা প্রশ্নের উত্তর দিয়েছে। উনি তাহলে- আমি বলি না উনি তাহলে সেটা কেন? বলেছে। জি, উনি আমি আর আপনাকে আমি প্রশ্ন করতে যৌক্তিক চাই দাবি এটা যে আনোয়ার বলছি ইসলাম আনোয়ার যে আমি যৌক্তিক দাবি কেন বলেছি যে কোটা যেখানে জেলা পর্যায়ে 10%, নারীদের 10%, এই যে অটিজম তাদের যেন 1%, মুক্তিযোদ্ধা 30%, এগুলো রিকনস্ট্রাকশন হতে পারে, সংস্কার করার Definitely প্রয়োজন আছে হতে পারে। অবশ্যই, কিন্তু আনোয়ার ইসলাম 30% আনোয়ার যে জায়গা প্রশ্ন যে জায়দা সময় মাহমুদ করেছিলেন না, না, সেটি যে একটু সময় আপনাকে করতে সিদ্ধান্ত চাই। হয়েছিল, এই আন্দোলনে এই আমরা যে ছাত্রলীগ 27 বছর, বনাম সাধারণ no, 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 শিক্ষার্থী কেন দেখলাম? না, না, ছাত্রলীগ 27 বনাম সাধারণ বছর শিক্ষার্থী যে কেন যারা হবে? আমি ক্ষমতায় বিরতি- ছিল, বিরতি- ঠিক হয়নি তো? বিরতি- বিরতি নিতে চাই। ছাত্রলীগও তো ছাত্র। না, না, 27 ছাত্রলীগের বছর, ছেলেরা অনেকে ছাত্র। 27 তারা তো বছর, প্রতিপক্ষ হতে শুনুন, পারে না। 27 আরেক এই ছাত্রের বিপক্ষ কেন প্রতিপক্ষ হতে পারে মুখোমুখি হয়ে গেল? না। আরেক জি, ছাত্র এই ছাত্রীর গায়ে হাত জায়গাতেই দিতে আমি পারে না। আসছি, আমাকে আমার বিরতি বোনের গায়ে হাত নিতে দিতে হবে। পারে না, আমার মেয়ের গায়ে হাত দিতে পারে না, আমার দর্শকদের সন্তানের গায়ে সঙ্গে হাত দিতে পারে না। বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। জায়দাল মাহমুদ, ছাত্রলীগ বনাম সাধারণ শিক্ষার্থী কিংবা আন্দোলনকারী শিক্ষার্থী, এই পরিস্থিতির কেন সৃষ্টি হয়েছে? আসলে আমার কাছে মনে হয় যে এই বিষয়টা অনেকটা অবহেলা করেই এত দূরে আসছে। প্রথম কথা হলো, আমার কাছে একটা বড় ভুল মনে হয় সরকারের, যে সরকার অবহেলা করেছে। সরকার ইচ্ছা করলে আন্তরিকতার সাথে হাইকোর্টের জাজমেন্টের পরেই ইচ্ছা করলে তাদেরকে গণভবনে নিমন্ত্রণ করতে পারতো, ইচ্ছা করলে সরকারের একটা প্রতিনিধি তাদের সাথে বসতে পারতো, এটা একটা সমাধানের পথে যেত, একটা কমিশন করে ফেলতে পারতো। দৃশ্যমান কিছু ছাত্ররা দেখতে চেয়েছিল যে আমাদের জন্য সরকার আন্তরিক, সেটা দেখেনি। না দেখে বারবার আজকেও দেশের আইনমন্ত্রী বলেছে উনি কোর্টের বাইরে কিছু করবেন না, হ্যাঁ, উনি আইনের বাইরে যাবেন না। তারপরে আইনে কি হবে, 7 তারিখে একটা ডেট, আবার 7 তারিখে পরে আবার ডেট পড়বে। ছাত্ররা ধরে নিচ্ছে যে কোর্টে এটা লম্বা বিড়ম্বনা হবে, যে কারণে ছাত্ররা সেই পথে থাকতে চায় না। ছাত্ররা সংসদ এবং প্রধানমন্ত্রীর উপর নির্ভর করতে চেয়েছিল নির্বাহী আদেশে। কোটা কিন্তু এদেশে এস্টাবলিশ হয়েছিল নির্বাহী আদেশেই, কোটা কিন্তু হাইকোর্টে এস্টাবলিশ হয়নি, কোটাটা সংসদ থেকে এসেছে, নির্বাহী আদেশে এসেছে। সুতরাং সেখানেই সংশোধনটা অনেক সহজ ছিল, এখনও চিন্তা করা যেতে পারে। এখন আসেন ছাত্রলীগকে, ছাত্রলীগের ছেলেরাও তো অনেকেই ছাত্র, কেউ কেউ পাশ করে গেছে, অনেকেই বা ছাত্রলীগের সংগঠন পাড়া মহল্লায় করে, তারা গিয়ে ক্যাম্পাসে ছাত্রদের সাথে সংগঠন করার সুবাদে সেখানে যাওয়ার সুযোগ পায়। অ্যাকচুয়ালি ছাত্রলীগেরও একটা বড় অংশ তো ছাত্র, তারা ছাত্রদেরই সাথে তো তাদের মিল থাকার কথা। তারা ছাত্রদের সাধারণ ছাত্রছাত্রীদের সাথে, শিক্ষার্থীদের সাথে তাদের একটা সম্পূর্ণ বৈরী সম্পর্ক হয়ে গেল। এখানে দুইটি কথা আমি আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতারা বলতো কোটা আন্দোলন বন্ধ করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, এরকম কথাবার্তা প্রথম দিকে আমরা শুনতাম। তারপরে ছাত্রলীগের সভাপতির কাছে আমরা 2-1 বার শুনেছি, তিনি বলেছেন ছাত্রলীগ প্রস্তুত আছে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য। এই উস্কানিগুলো কিন্তু সরকারের ভিতর থেকেই হয়েছে, সরকারকেও ব্যস্ত রাখার জন্য হয়েছে, আবার নিজেদের ক্রেডেনশিয়ালিটি নেওয়ার জন্য হয়েছে। আবার এমনও হতে পারে, আমি যদি অন্য দৃষ্টিকোণ দেখে দেখি, যে এটাকে অন্যের কাঁধে চাপায় দেওয়ার জন্য আন্দোলনটাকে বিলম্বিত কিভাবে করা যায়, লম্বা করা যায়, সরকার সেই রকম একটা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। আমার মনে হয় এখন অন্য দলের উপর চাপানোর জন্য সরকার এটাকে লম্বা করেছে, সমাধানের পথে সরকার যায়নি। একটা বলি, ওনারা যে বৈষম্য বিরোধী নিয়ে যে আন্দোলনটা করছে, আসলে এই যে অসমতা, বৈষম্য, এগুলো দূর করার জন্যই কিন্তু যুগে যুগে গোটা পৃথিবীতে এই কোটা পদ্ধতি কিন্তু চালু হয়েছে, বৈষম্য দূর করার জন্যই কিন্তু। এবং আমার সংবিধানও কিন্তু তাই বলছে যে অনগ্রসর জাতি, অনগ্রসর গোষ্ঠী, তাদেরকে টেনে তোলার জন্যই কোটা পদ্ধতি নেওয়া হয়।
মেন জায়গাটাই হচ্ছে তো এই যে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে একটা গ্রুপ এটাকে কটাক্ষ করে নানান ধরনের কথাবার্তা বলে মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করা হচ্ছে। ঠিক, কিন্তু এই সেই পদ্ধতি জায়গাটাতে কিন্তু সংস্কারের আমাদের একটা কি জায়গা আবেগ, থাকার সেই কথা ছিল? জায়গাটাতে কিন্তু আমাদের এই বিষয়গুলো নিয়ে আমরা সিরিয়াস। সরকার কি কোটা তাহলে আসলে পদ্ধতিকে আমি অনেকটা বললাম অবহেলা না যে করেছে আমরাও ইস্যুটিকে? এই কোটা পদ্ধতির সাথে সঙ্গতি একসাথে তাদের প্রতি আমরা জি, আনোয়ার ইসলাম আনোয়ার sympathize। জায়দুল মাহমুদ একটু প্রশ্ন করেছিলেন যে সরকার কি তাহলে আসলে এই পুরো ইস্যুটিকে এক ধরনের অবহেলা করে আজকের এই না না, পর্যায়ে নিয়ে অবহেলা এসেছে? কেন করছে আমি তার পরিপ্রেক্ষিতে কিন্তু বলেছি, আবার আমি বলি, দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের প্রধান বিচারপতি যেখানে তাদেরকে আহ্বান করছে, তোমাদের জন্য আমার দরজা সবসময় খোলা, তোমরা যদি কিছু বলার থাকে বলো, আমি 7 তারিখে দেখব। এর চেয়ে পজিটিভ আর কি হতে পারে পাত্তা দেওয়া? প্রধানমন্ত্রীও সেদিন এতে বললেন, কি বললেন, বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। আদালত শিক্ষার্থীদের বলেছে তাদের বক্তব্য থাকলে তারা আদালতে গিয়ে বক্তব্য জানাক, যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু করার নেই। আদালত থেকে যে কি আসছে জি, সেটা তো নির্বাহী ক্ষমতার যে প্রধান, সে ইচ্ছে করলে সব কিছু করতে পারে না। আদালত থেকে আসার পরে সেটা যদি মনোপুত না হয় তখন তার নির্বাহী ক্ষমতা যতটুকু পারমিট করে ততটুকু করবে বলে জায়েদ আল মাহমুদ। আমার তার মানে প্রধানমন্ত্রী কিন্তু সরকারের আসলে বলেছে এটা। করবার কিছু ছিল না দেখি আর সরকার। উনি বলছে যে আদালতই কিন্তু এটা যা নির্বাহী ক্ষমতা যা খুশি করবে, আদালত কেন করবে? জি। বিষয়টা যখন আদালতে চলে গেছে, আদালত যখন রায় দিয়ে দিয়েছে, জায়েদ আল মাহমুদ, একদম 2018 শেষ সালের প্রশ্নটি করতে চাই পরিপত্র আপনার কাছে। যখন আদালত বাতিল করেছে তখন তো আমাকে আদালতের কাছে যেতেই হবে, তার কারণ এখন আদালত তো তাহলে আসলে সবার ছাত্রদের একটা কিংবা যারা যাওয়ার আন্দোলন করছেন তাদের জায়গা। একটু ধৈর্য ধরার এখন সময় এসেছে কিনা? বিশেষ করে আজকে আপনি নিশ্চয়ই জানেন জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন, এরপরে আসলে কেমন পরিস্থিতি আমরা দেখতে যাচ্ছি বলে আপনি মনে করেন? আমি আশা রাখবো উনি আজকে জাতিকে শান্ত করার জন্য চেষ্টা করবেন, সেরকমভাবেই বলবেন। একটি কথাকে কেন্দ্র করে অনেক বড় ধরনের সমস্যা তৈরি হয়ে গেছে, আমাদের 6টি প্রাণ চলে গেছে, 6টি পরিবার জি। শোকে কাতর। আমি বিশেষ করে রংপুরের ছেলেটি, তার বোনের এই ভিডিওটি আমি বহুবার শুনেছি, তার শোকের মাতম, তার ভাষা আমি বোঝার চেষ্টা করেছি, বহুবার নিজের চোখেও পানি এসেছে, অনেক কষ্ট লেগেছে। আরও ছাত্ররা আহত হয়েছে, বেশ এই কয়েকজন পরিস্থিতি নিহত থেকে আমরা হয়েছে। বেরিয়ে আসতে এই চাই। পরিস্থিতিটা আসলে কাম্য না। এখন দেশে পরীক্ষা চলছে, এইচএসসি পরীক্ষা চলছে, পরীক্ষা পিছিয়ে গেল, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আমার ছেলেও এইচএসসি পরীক্ষা দিচ্ছে, একটা শিক্ষা অনিশ্চিত অবস্থা। প্রতিষ্ঠানগুলোর শিক্ষা স্থবিরতা প্রতিষ্ঠানগুলো আসলে লেখাপড়া, জি, আমরা সেই আর এই প্রত্যাশা সময় রাখতে চাই। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে ধন্যবাদ দিয়ে জায়েদ আল আন্দোলনটাকে মাহমুদ। থামানোর জন্য চেষ্টা করেছে সরকার, যদিও কিন্তু আমার মনে হয় শিক্ষকদেরকেই ব্যবহার করা উচিত। ধন্যবাদ জায়েদ আল সর্বাগ্রে মাহমুদ। আনোয়ার ছাত্ররা ইসলাম শিক্ষকদের আনোয়ার, কথা আপনাকেও ধন্যবাদ শুনবে, আজকে আমাদের না, একটু সময় শিক্ষকদের দেওয়ার জন্য। সমস্যার সমাধান করা উচিত। শিক্ষার্থীদের যে দাবি দেওয়া এই সরকার অবশ্যই এগুলো শুনবে এবং করবে। আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই। দর্শক ধন্যবাদ এতক্ষণ দেশ সন্ধ্যার সাথে থাকার জন্য। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল।